একটা ভাইটাল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা সবাই জানেন যে সিএফএসএল এর রিপোর্ট আসার সাথে সাথেই কিছু প্রশ্নের কিন্তু আমাদের সবার মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। এবং আমার ভিডিও যারা অনেক আগে থেকেই দেখেন, আমার পুরনো দর্শক, তারা জানেন আমি কিন্তু আগে থেকেই বলে আসছি সেমিনার রুমটা কোনোভাবেই কিন্তু ঘটনাস্থল হতে পারে না, সেটাকে পুরোপুরি একটা নাট্যমঞ্চ তৈরি করা হয়েছিল। সেটাতে আজকে স্ট্যাম্প লাগিয়ে দিল সিএফএসএল এর রিপোর্টও। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, চারজন সহকর্মীর বয়ানে এই যে ঘটনাটা, এই যে কেসটা, তার পুরো নয়া মোড় আনিয়ে দিয়েছে এবং অনেক বড় তথ্য কিন্তু সামনে চলে এসেছে। চলুন সমস্তটা আজকে আপনাদের ডিটেলসে জানাবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যেটা আপনাদের বলছিলাম যে এই সেমিনার রুমে কি তিলোত্তমার সাথে এরকম মর্মান্তিক ঘটনা আদৌ ঘটেছে? সেদিনকে যেই চারজন পিজিটি এই তিলোত্তমার সাথে শেষ খাবার খেয়েছিল, তাদের অবস্থান কোথায় ছিল সেই রাত্রে? তিলোত্তমার ডেড বডি সবার প্রথমে কারা বা কে দেখেছিল? চেস মেডিসিনের পরবর্তী ঘটনাক্রম কি ছিল? সিবিআইয়ের কাছে কার কি বয়ান ছিল? পুলিশের কাছে দিত সিভিক ভলেন্টিয়ারের বয়ানই বা কি ছিল? ডেথ সার্টিফিকেটের বা কিভাবে ইস্যু হয় এবং ডেথ সার্টিফিকেটের স্বাক্ষরকারী চিকিৎসকদের বক্তব্যই বা কি ছিল? এবং তাছাড়াও এই ঘটনা শোনা মাত্র সন্দীপ ঘোষ কি নির্দেশ দিয়েছিল? আপনাদেরকে জানিয়ে রাখি, সেই রাত্রে যেই চারজন 9ই আগস্ট রাত 12টার সময় তিলোত্তমা, পিজিটি সৌভিক রায়, অর্ক সেন, হাউস স্টাফ গোলাম আজম, ইন্টার শুভদীপ সিং মহাপাত্র, এই চারজনের সাথে কিন্তু ডিনার করেছিল। এবং রাত্রি 2টোর সময় সৌমিত্র রায় কিন্তু একজন রোগী অসুস্থতা হওয়ার জন্য তিলোত্তমাকে ঘুম ভাঙিয়ে তাকে বলে যে একজন রোগী অসুস্থ হয়েছেন। এবং সেই কথা শুনে তিলোত্তমা নাকি বলে যে অন্য একজন চিকিৎসককে ফোন করার জন্য। এবং পরের দিন সকালবেলা যখন ডেড বডি পাওয়া যায়, সেই সময় কিন্তু যখন মর্গে পাঠানো হয়, সেই সময় ইউনিট হেড সুমিত রায় তপাদারকে কিন্তু এই সন্দীপ ঘোষ খবর দেন বা বলেন সমস্ত ঘটনা। সেমিনার রুমে সর্বপ্রথম দেহ দেখেছিলেন পিজিটি সৌমিত্র রায়। সিবিআইয়ের কাছে সে বয়ান দিয়েছে যে সকালবেলা যখন নাকি তিলোত্তমাকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন সে সেমিনার রুমে যায় এবং সেমিনার রুমে যাওয়ার পর যখন সে এই ধরনের ঘটনা দেখে যে অর্ধনগ্ন অবস্থায় তিলোত্তমা পড়ে রয়েছে, তখন দেখার মাত্রই সে 1 মিনিটের মধ্যে কিন্তু পিজিটি অর্ককে কিন্তু খবর দেয়। এখানে পিজিটি অর্ক এবং সৌমিত্র রায়ের বয়ানের মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে। যেখানে সৌমিত্র রায় কিন্তু জানায় বয়ানে, যেখানে বলে যে 9টা 37 মিনিটে সে প্রথম ডেড বডি দেখেছে এবং তার 1 মিনিটের মধ্যেই কিন্তু সে অর্ককে ফোন করে জানায়। কিন্তু অর্কের বয়ানে সেখানে জানা যায় যে সৌমিত্র রায় নাকি সকাল 9:30টায় নাকি তাকে ফোন করেছে। সিবিআইয়ের কাছে অর্ক জানিয়েছেন সেমিনার রুমে যখন অর্ক যায় এবং সেমিনার রুমে ঢোকার পর সে অর্ধনগ্ন অবস্থায় এই তিলোত্তমাকে পড়ে থাকতে দেখে এবং পড়ে থাকতে দেখেই সে ঘাবড়ে যায় এবং ঘাবড়ে গিয়ে সে বেরিয়ে আসার পর সে বলতে থাকে যে তিলোত্তমার হাতে কিছু একটা হয়েছে, হতে পারে সুইসাইড করেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে অর্কর সেই সুইসাইড কথা বলা নিয়েও কিন্তু অনেক সংশয় রয়েছে। পিজিটি প্রিয়াগিরি তিনি জানিয়েছেন যে এই যে অর্ক 9ই আগস্ট সকালবেলা ডিউটিতে যারা ছিলেন, রাতের ডিউটিতে এরা 4জন ছিলেন এবং সকালে যারা ডিউটিতে ছিলেন তাদের মধ্যে পিজিটি প্রিয়াগিরি রয়েছে, পূজা রয়েছে এবং ভ্যানিলা কৃষ্ণা, এরা কিন্তু সকালবেলা ডিউটিরত ছিলেন। সেমিনার রুম থেকে বেরিয়ে এই 3 নার্সিং অ্যাসিস্ট্যান্টকে কিন্তু অর্ক সমস্ত বিষয়টা জানায়। সেই সময় অর্কের মুখেই কিন্তু এই সুইসাইড কথাটা কিন্তু তারা শোনে, সেটা কিন্তু প্রিয়াগিরি তার বয়ানে জানিয়েছে।
পরে প্রিয়া সিবিআই এর কাছে এই বয়ান কিন্তু দেয় যে তিলোত্তমার দেহে মানে দেহ দেখেই বোঝা যাচ্ছিল, যখন প্রিয়া ওরা যায় তখন যখন তিলোত্তমাকে তারা দেখে, এবং প্রিয়া কিন্তু সিবিআইকে এই বয়ান দিয়েছে যে তিলোত্তমার বডি দেখেই বোঝা যাচ্ছিল ওটা ধর্ষণ রেপ মামলা, ওটা দেখেই পুরোপুরি স্পষ্টতই বোঝা যাচ্ছিল। পিজিটি প্রিয়াগিরির বয়ানে আরো এক তথ্য কিন্তু সামনে এসেছে। রহস্যময় ব্লুটুথ হেডফোন, যেটা এই তিলোত্তমার ডেড বডির সামনেই পাশেই কিন্তু পাওয়া যায়, যেই ব্লুটুথ ধরেই কিন্তু পরবর্তীকালে ধৃত সঞ্জয় রায়কে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং আপনাদের জানিয়ে রাখি, যখন নাকি তিলোত্তমার ডেড বডি মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এক পুলিশ কিন্তু সেই হেডফোন, সেই ব্লু কালারের হেডফোন তুলে তাদেরকে দেখায়, প্রিয়া, পূজা, পিচিটি ওদেরকে দেখায়, দেখিয়ে বলে যে এই হেডফোনটা কি তিলোত্তমার। তাদের জানা না থাকার দরুন তারা ডক্টর সৌমিত্র রায়ের কথা বলে, কিন্তু সৌমিত্র রায়ের বয়ানে পরবর্তীকালে কিন্তু এই ব্লুটুথ বিষয়ে কোনো কিছু উল্লেখ কিন্তু ছিল না। শুধু পিচিটি প্রিয়াগিরি নয়, তিলোত্তমার নিথর দেহ দেখার পর এটা যে যৌন নির্যাতনের ঘটনা, সেটা কিন্তু তিলোত্তমার ইউনিট হেড সুমিত রায় তপাদারও কিন্তু বলেছেন। সিবিআইয়ের কাছে সুমিত রায় তপাদার এর দাবি, সকাল 9:50 নাগাদ ভ্যানিলা কৃষ্ণন প্রিয়াগিরি তিলোত্তমার অবস্থার কথা জানিয়ে তাকে সেমিনার রুমে যাওয়ার জন্য জানায়, এবং উনি তারপরে সেমিনার রুমে যাওয়ার পর উনি দেখেন যে একটা ডায়াসের ওপর তিলোত্তমার নিথর দেহটা পড়ে রয়েছে। দেহের কাছে গিয়ে মোবাইলে জ্বালাতেই তার মুখে যখন মোবাইলের লাইটটা যখন ফেলে, তখন দেখে তার চোখের মণি স্থির হয়ে রয়েছে, অর্থাৎ তার দেহে যে আর প্রাণ নেই সেটা কিন্তু বোঝা গেছে, তারা বুঝতে পেরেছেন। এখানে পিজিটি অর্কের বয়ানেও কিন্তু আবার কিন্তু একটা ঘোল, মানে কি বলবো, অন্যরকমের একটা বয়ান সে দিয়েছে, তার বয়ানের সাথে কোনো মিল নেই। যেখানে পূজা, প্রিয়া, পিজিটি পূজা, প্রিয়া এবং ভ্যানিলা কৃষ্ণন এবং সুমিত রায় তপাদার, এদের বয়ান যেখানে একই, যে এখানে মোবাইলে আলো জ্বালিয়েই তার চোখ দিকে ফেলা হয়েছে, এবং সেখানে তাদের দেখা হয়েছে তিলোত্তমার নিথর দেহ, এবং তার মুখে যখন মোবাইলে আলোটা ফেলা হয় সেখানে দেখা হয় তার মনি স্থির, এবং সেটা যৌন নির্যাতন। তারা এই একই বয়ান কিন্তু তারা চারজনে দিয়েছে, কিন্তু অর্কের বয়ানে অর্ক বলেছে সেখানে মোবাইলে আলো নয়, সেখানে কি টেথোস্কোপ দিয়ে তার শ্বাস প্রশ্বাসও নাকি মানে ব্রিথিং হচ্ছে কিনা সেটাও নাকি ডক্টর সুমিত রায় তফাদার কিন্তু চেক করছেন নাকি। এটা কিন্তু অর্কের বয়ানে পাওয়া যাচ্ছে। মানে এক একজন এক একটা ধরনের বয়ান দেয়, কারণ বয়ানের সাথে কারোর কিন্তু মিল এখানে পাওয়া যাচ্ছে না। রাতে ডিউটির এতে যে অন্য 4 জন সহকর্মী ছিল, তাদের মধ্যে এই অর্ক জানিয়েছেন তিনি রাতে সেমিনার রুমে তিলোত্তমার কে লাল কম্বল নাকি মানে গায়ে দিয়ে নাকি উনি দেখেছেন যে লাল কম্বল গায়ে দিয়ে তিলোত্তমা নাকি শুয়েছে, মানে ঘুমিয়ে রয়েছেন। কিন্তু পরের দিন সকালবেলা ওরকম দেহ দেখার পর ডক্টর সুমিত রায় তপাদার পূজাকে বলে যে তার গায়ে একটা কম্বল দিয়ে দিতে। তখন পূজা কিন্তু একটা নীল রঙের কম্বল তার গায়ে দিয়ে দিয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে তিলোত্তমার বাবার কাছে যে ছবিটা গেছে তিলোত্তমার, তাহলে সেই ছবিতে সবুজ রঙের চাদর কোথা থেকে আসলো? এখানে কিন্তু অনেকটা একটা জটিল, হ্যাঁ, অনেক, আমরা কিন্তু প্রথম থেকে যেটা সিএফএসএল এর রিপোর্টও বলছে, এবং আমি আমার ভিডিওতে কিন্তু বারবার করে বলছি, এই যে সেমিনার রুমটাকে একটা ঘটনা কেন্দ্র বানানো হয়েছে, সেই রাত্রে কিন্তু এই যে তিলোত্তমার হাতে রাত্রি 2টোর সময় কিন্তু তিলোত্তমা সুস্থ সবলভাবেই ছিল। তাহলে এই যে বারবার কম্বল চেঞ্জ করা, যেটা আগেও একবার উঠেছিল, চাদর চেঞ্জ করা বা কম্বল চেঞ্জ করার ব্যাপারটা, তাহলে পরবর্তীকালে এই যে সমস্ত কিছু ঠিকঠাক করেই তারপরেই এই একটা ঘটনার নাট্যমঞ্চ তৈরি করা হয়েছে জায়গাটাকে। তারা তাদের বয়ানে এটাও বলে যে তারা যখন দেখেছিল, তারা নাকি মানে মৃতার ল্যাপটপ, মোবাইল সমস্ত কিছু নাকি একদম স্থির জায়গায় দেখেছিল। তাহলে এখানে বলতে হয় যে এই যে তিলোত্তমা, তার সাথে শুধু তিলোত্তমা কেন, কারোর সাথে যদি কেউ
ধস্তাধস্তি করতে আসে, সে এক হোক একের বেশি হোক, সে তো কিছু হাতাপাই করবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, তার ল্যাপটপ মোবাইল স্থির একই জায়গায় কি করে থাকে, কি করে একই জায়গায় থাকে, এটা কিন্তু বড় প্রশ্ন রয়েই গেল। এছাড়াও বন্ধুরা আপনাদেরকে এটাও বলে রাখি, এই যে আমরা পরবর্তীকালে যখন নাকি তিলোত্তমার বাবা মাকে ডেকে, মানে তারা এসছে হসপিটালে এবং তাদেরকে প্রথমে দেখতে দেওয়া হচ্ছিল না, এবং পরবর্তীকালে যখন তাদেরকে দেখতে দেওয়া হয়, সেখানে জুতো সুন্দর জায়গায় রাখা হয়েছিল, হ্যাঁ, বোতলের মতন ছিল, মোবাইল ল্যাপটপও একদম সুন্দর জায়গায় রাখা হয়েছিল, যেখানে বলা হচ্ছে যে এই তিলোত্তমার গলা নাকি টিপে তাকে খুন করা হয়েছে। তাকে যদি গলা টিপেই খুন করা হয়, তাহলে তার আগেও তো মানুষটা দাপড়াবে, ছটফট করবে, করবে নাকি? তাহলে সেখানে সমস্ত কিছু এত সুন্দরভাবে গোছানো কি করে থাকে? এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশের কাছে যে এই যে সিভিক যে ধৃত সঞ্জয় রায় বয়ান দিয়েছে, তার প্রথম বয়ানে সে এটাই বলেছে, সে যখন সেমিনার রুমে ঢুকেছিল তখন সে দেখতে পেয়েছিল যে এই তিলোত্তমার সে নাকি নড়ছিল, তার মাথা হিলছিল, সে সেটা দেখতে পেয়েছে। কিন্তু পরবর্তী স্বাক্ষরে যখন পরবর্তীকালে যখন সে আবার পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছে, বয়ান দিয়েছে, সেই বয়ানে সে সমস্ত ডিটেলসমেন্টে সমস্ত কিছু বলেছে, কিন্তু সেই বয়ানে সে কিন্তু সিগনেচার করেনি। কেন সে পরের বয়ানে সিগনেচার করলো না? এমন কি আছে যে পরের বয়ানে সে সিগনেচার করলো না? এবং আপনাদের জানিয়ে রাখি যে এই যে এক একটা সহকর্মীদের যে বয়ান, তাদের যেই এই বয়ানে তারা যে সকালবেলা যে সমস্ত নার্সিং স্টাফেরা ছিল, তারা যেই সমস্ত কথাগুলো বলছে, তাদের কথার সাথে কিন্তু পুরোপুরি সব কিছু মিলে যাচ্ছে। কিন্তু রাত্রে যারা ছিল, এই যে সৌমিত্র রায় বলো, এই যে অর্ক সেন বলো, পিচিটি, তাদের কথার কিন্তু কোনো কিছু মিল পাওয়া যাচ্ছে না। এখানে কি তারা যুক্ত থাকতে পারে, নাকি আরো এর পিছনে আরো অন্য কোনো রহস্য আছে? একের পর এক অনেক কিছু কিন্তু উদ্ঘাটন হতে চলেছে, হচ্ছে। জানি না এরপরে আমরা ২রা জানুয়ারি দেখব, এবং আজকে ২৪শে ডিসেম্বর, আজকে কিন্তু হাইকোর্টে, আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টে কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু পুরো দিন ধরে কিন্তু মানে বিচারক শুনেছেন, এবং তিনি কিন্তু এইটাকে মানে এই সমস্ত বিষয় শুনে কিন্তু তিনি বলছে এইটা অনেক মারাত্মক একটা কিন্তু একটা ঘটনা। সেটা কিন্তু উনি এই আ কথা কিন্তু উনি বলেছেন, এবং পরবর্তীকালে আর কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু আপনাদের জানাবো, এবং ২রা আ জানুয়ারিতে কি হতে চলেছে না হতে চলেছে সেটাও কিন্তু আমরা সেই দিকেও কিন্তু আশায় রয়েছি। এবং এই ঘটনাটা, এবং এই যে কি বলবো, সিবিআই যে তাদের ইনভেস্টিগেশন, এবং তারা যেই আম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে চলেছে, যে ওরা পরবর্তীকালে জমা দেবে, সেটার মধ্যেও আরো কি, কি বেরোয়, সেগুলো কিন্তু এখন মানে একটা আ আমাদেরকে সবাইকে, সবাইকে কিন্তু একটা আম উৎসাহের মধ্যে রেখেছে যে কি হতে চলেছে। সত্যি একটা বড় প্রশ্ন রয়েই যায়। তিলোত্তমার সাথে সত্যি কি হয়েছিল? তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।